কোনো নেতা বা দলের দিকে তাকিয়ে নয়, বরং তথ্যের গভীরে গিয়ে একটা বিধানসভা কেন্দ্রের আসল রাজনৈতিক ছবিটা বোঝা যায়। চলুন আজ আমরা রানাঘাট উত্তর পশ্চিমের সেই ছবিটাই দেখব, বোঝার চেষ্টা করব ডেটা বা তথ্যকে ভিত্তি করে কিভাবে শাসনের একটা নতুন দিশা তৈরি করা সম্ভব। তো আমাদের এই বিশ্লেষণটা কিভাবে এগোবে? আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে আমরা রানাঘাটের মাটি মানে সেখানকার প্রেক্ষাপটটা বুঝব। তারপর দেখব ভোটের ফলাফল কি বলছে, জানব মানুষের মনে ক্ষোভটা ঠিক কেন তৈরি হয়েছিল, আর সেই ক্ষোভকে কাজে লাগিয়ে কি কৌশল ব্যবহার করা হয়েছিল। আর সবশেষে এই সব কিছুর ওপর ভিত্তি করে শাসনের জন্য একটা সুস্পষ্ট নীল নকশা নিয়ে কথা বলব। দেখুন, যে কোনো রাজনৈতিক বিশ্লেষণ বা ভোটের অঙ্ক বোঝার আগে সেখানকার মাটি, সেখানকার মানুষদের বোঝাটা কিন্তু খুব জরুরি। কারণ ওখানকার জল, হাওয়া, অর্থনীতি, সমাজ এই সব কিছুর ওপরই তো রাজনীতিটা দাঁড়িয়ে থাকে। তাই চলুন প্রথমে রানাঘাটকে একটু কাছ থেকে চিনে নেওয়া যাক। রানাঘাট উত্তর পশ্চিম জায়গাটা মূলত পশ্চিমবঙ্গের নদিয়া জেলার প্লাবনভূমির ওপর দাঁড়িয়ে থাকা একটা গ্রামীণ এলাকা। এর মানে হল এখানকার বেশিরভাগ মানুষের জীবন জীবিকা কৃষির ওপর নির্ভরশীল। আর প্লাবনভূমি হওয়ার কারণে বন্যা বা নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ এখানকার মানুষের জীবনের একটা অংশ। এই ভৌগোলিক পরিচয়টাই কিন্তু এখানকার রাজনীতির গতিপথ অনেকাংশে ঠিক করে দেয়। এই টেবিলটা দেখুন। রানাঘাটের রাজনৈতিক সমীকরণ বুঝতে এই কয়েকটা বিষয় মাথায় রাখতেই হবে। প্রথমত, এটা একটা তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসন, আর এখানে মতুয়া বা নমশূদ্র সম্প্রদায়ের একটা বড় ভূমিকা আছে। জেলার জনসংখ্যার প্রায় ৭২% হিন্দু এবং ২৬% মুসলিম। আর মানুষের রোজকার জীবনের মূল সমস্যাগুলো কি? ভাঙাচোরা রাস্তা, বন্যা ঠেকানোর জন্য দুর্বল বাঁধ, আর গ্রামের দিকে কাজের অভাব বা বেকারত্ব। এই সমস্যাগুলোই কিন্তু ভোটের বাক্সে বারবার ফিরে আসে। তো এই মাটির মানুষরা ব্যালট বাক্সে কি বললেন? ভোটের ফলাফল কিন্তু অনেক না বলা কথা বলে দেয়। চলুন এবার আমরা সেই ব্যালটের প্রতিধ্বনি শোনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি কিভাবে একটা পরিবর্তনের গল্প তৈরি হল। ২০১৬ থেকে ২০২১ এই ৫ বছরে রানাঘাটে একটা বড় রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। আসনটা কংগ্রেসের হাত থেকে সরাসরি বিজেপির কাছে চলে যায়। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হল তৃণমূলের ভোট শেয়ার কিন্তু প্রায় ৪০% মোটামুটি স্থির ছিল। তাহলে অঙ্কটা কি দাঁড়ালো? পরিষ্কার বোঝা যাচ্ছে জয় পরাজয় নির্ধারিত হয়েছে বিরোধী ভোটের একত্রিত হওয়ার কারণে। মানে আগে যে ভোটটা ভাগ হয়ে যাচ্ছিল ২০২১-এ সেটা এক জায়গায় এসে পড়েছিল। ২০২১ সালে ভোটের উপস্থিতির হার ছিল প্রায় ৮৪%, ৮৩.৯৬%। এটা ২০১৬ সালের ৮৬.৪৯% থেকে সামান্য কম। এই সামান্য হ্রাস, এটা কি ভোটারদের আস্থার অভাবের দিকে ইঙ্গিত করে, নাকি ব্যবস্থার ওপর বাড়তে থাকা ক্লান্তির একটা লক্ষণ? প্রশ্নটা কিন্তু ভাবার মতো। তো প্রশ্নটা হলো, এই যে একটা বড় পরিবর্তন হলো, এর পেছনের আসল কারণটা কি? মানুষের এই ক্ষোভটা জন্মালো কোথা থেকে? শুধু ভোটের অঙ্ক নয়, এবার আমরা সেই ক্ষোভের উৎসটা বোঝার চেষ্টা করব, কারণ এই ক্ষোভের মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের ইঙ্গিত। আমাদের বিশ্লেষণ বলছে মানুষের এই পুঞ্জীভূত ক্ষোভের পেছনে মোটা দাগে ৫টা মূল কারণ কাজ করেছে। প্রথমত, সরকারি ত্রাণ বা চাকরির ক্ষেত্রে কাটমানি নেওয়ার ব্যাপক অভিযোগ। দ্বিতীয়ত, রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি, যা মানুষের বিশ্বাসে একটা বড় আঘাত এনেছে। তৃতীয়ত, কোভিডের সময়ের অব্যবস্থাপনা এবং তার পরবর্তী প্রভাব। চতুর্থত, সিএএ বা নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে একটা বিভাজনের রাজনীতি। আর সবশেষে শিক্ষিত তরুণদের মধ্যে তীব্র বেকারত্ব। এই সব মিলিয়ে একটা শক্তিশালী প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি হয়েছিল। এই কথাটা কিন্তু খুব গভীর। যখন টাকার বিনিময়ে শিক্ষাগত যোগ্যতা বিক্রি হয়, তখন বিশ্বাস ভাঙতে শুরু করে। শিক্ষক নিয়োগ দুর্নীতিটা শুধু কয়েকজনের চাকরি পাওয়ার বিষয়ে ছিল না, এটা ছিল যুব সমাজের ভবিষ্যতের সাথে, তাদের পরিশ্রমের সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা। যখন ব্যবস্থাটাই ভরসা হারিয়ে ফেলে, তখন ক্ষোভ তৈরি হওয়াটা খুব স্বাভাবিক। এই বড় বড় সমস্যাগুলো সাধারণ মানুষের জীবনে রোজ কিভাবে ঘা মারছিল তার একটা ছবি দেখুন। বন্যার ত্রাণের উপর তোলাবাজি, গণবণ্টন ব্যবস্থা বা রাশন থেকে চাল চুরি, এগুলো হলো দুর্নীতির একেবারে নিচু তলার রূপ। তার সাথে যোগ করুন জাতীয় সড়ক ৩৪-এর গর্তভরা রাস্তা, সামান্য বৃষ্টিতে জল জমার সমস্যা বা রাশনের দোকানে পচা অনাজ পাওয়ার মতো ঘটনা। এই সব কিছুই মানুষের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলেছিল।
আর এখানেই আমাদের মনে রাখতে হবে যে কোনো শাসন ব্যবস্থায় জনসাধারণের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ এবং তথ্য জানার অধিকার কিন্তু সাংবিধানিকভাবে স্বীকৃত। এই অধিকারগুলো খর্ব হলে তার প্রতিক্রিয়া হওয়াটাও স্বাভাবিক। আচ্ছা, এই যে একটা ক্ষোভের বাতাবরণ তৈরি হলো, এটাকে রাজনৈতিক বার্তায় পরিণত করা হলো কিভাবে? ভোটারদের কাছে পৌঁছানোর জন্য, তাদের বিশ্বাস অর্জনের জন্য একটা শক্তিশালী কৌশল তো দরকার। এবার আমরা সেই কৌশলটাকেই বোঝার চেষ্টা করব। এইটা একটা খুব ইন্টারেস্টিং কৌশল। দেখুন, এটি বলা হচ্ছে চতুর্মুখ মতবাদ। এখানে ভারতীয় সংস্কৃতির 4টি প্রতীককে ব্যবহার করে 4 ধরনের বার্তা দেওয়া হয়েছে। শিবের মতো দুর্নীতিবিরোধী আগ্রাসী রূপ, বিষ্ণুর মতো স্থিতিশীল এবং সুশাসনের প্রতিশ্রুতি, ব্রহ্মার মতো নতুন পরিকাঠামো এবং আধুনিকীকরণের স্বপ্ন, আর সব শেষে মা দুর্গার মতো সীমান্ত সংস্কৃতি এবং নাগরিকদের সার্বিক সুরক্ষার আশ্বাস। এই 4টি বার্তাকে একসাথে মিশিয়ে একটা সম্পূর্ণ ন্যারেটিভ তৈরি করা হয়েছিল, যা বিভিন্ন ধরনের ভোটারদের কাছে আবেদন রাখতে সক্ষম। সমস্যাগুলো তো চিহ্নিত হল, কৌশলও বোঝা গেল, কিন্তু আসল কথা হল সমাধান। সমস্যা থেকে সমাধানের পথে কিভাবে এগোনো যায়। এই অংশে আমরা দেখব রানাঘাটের জন্য কোনো সুনির্দিষ্ট এবং তথ্যভিত্তিক সমাধানের রূপরেখা তৈরি করা যেতে পারে, একটা সত্যিকারের ব্লুপ্রিন্ট। তাহলে এখন প্রশ্ন, রানাঘাটের জন্য এগিয়ে যাওয়ার সঠিক পথটা কি? শুধু সমস্যা নিয়ে আলোচনা করে তো লাভ নেই, একটা স্পষ্ট কর্মপরিকল্পনা দরকার যা মানুষের জীবনের সত্যিকারের পরিবর্তন আনতে পারে। উন্নয়ন পরিকল্পনার প্রথম এবং সবচেয়ে বড় স্তম্ভ হল এলাকার প্রধান লাইফলাইন, জাতীয় সড়ক 34-এর সম্প্রসারণ এবং বাইপাস নির্মাণের জন্য 100 কোটি টাকা বরাদ্দের প্রতিশ্রুতি। এই রাস্তাটা ঠিক হলে শুধু যাতায়াত নয়, এলাকার পুরো অর্থনীতিতেই একটা গতি আসবে। আর দ্বিতীয় স্তম্ভ হল কর্মসংস্থান। এলাকার তীব্র বেকারত্বের সমস্যা মেটাতে 50 কোটি টাকা বিনিয়োগে একটি ইন্ডাস্ট্রিয়াল হাব এবং স্কিল সেন্টার তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। লক্ষ্যমাত্রা হল 5,000 নতুন চাকরি তৈরি করা। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা 5,000 পরিবারের ভবিষ্যতের স্বপ্ন। শুধু প্রতিশ্রুতি নয়, সঙ্গে একটা নির্দিষ্ট সময়সীমাও জুড়ে দেওয়া হয়েছে। আর এটাই কিন্তু আসল কথা। যেমন 2024 সালের বর্ষার আগেই চূর্ণী নদীর বাঁধকে আরও মজবুত করা হবে। 2025 সালের মধ্যে জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ শেষ হবে। আর 2026 সালের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল হাব চালু হয়ে যাবে। এই ডেডলাইনগুলোই কিন্তু প্রশাসনকে মানুষের কাছে দায়বদ্ধ করে তোলে। আমাদের আলোচনার একেবারেই শেষ পর্যায়ে এসে গেছি। মনে রাখতে হবে, নির্বাচনে জেতাটাই কিন্তু শেষ কথা নয়, আসল পরীক্ষা তো শুরু হয় তারপর। জয়ের পর মানুষের বিশ্বাস অর্জন করা আর সেই বিশ্বাসটা ধরে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রানাঘাটের সামনে এখন 2টো রাস্তা খোলা। একদিকে আছে ঝুঁকি, যেমন দুর্নীতি তদন্ত, দলের ভেতরের কোন্দল বা প্রতিশ্রুতি পূরণ করতে না পারার আশঙ্কা। আর অন্যদিকে আছে অগ্রমণী সুযোগ, যেমন ব্যবস্থার ওপর বীতশ্রদ্ধা একটা ভোটার বেস যারা সত্যিকারের পরিবর্তন চায়। হাতে একটা স্পষ্ট উন্নয়ন পরিকল্পনা আছে এবং কেন্দ্রীয় দলে শক্তিশালী সমর্থনও রয়েছে। এই ডেটা নির্ভর শাসনের যুগে এটাও নিশ্চিত করতে হবে যেন মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং সুরক্ষা বজায় থাকে, যা ভারতের ডিপিডিপি আইনের মূল ভিত্তি। উন্নয়ন যেন কোনোভাবেই মানুষের মর্যাদাকে ক্ষুণ্ণ না করে। শেষ পর্যন্ত তাই একটাই প্রশ্ন থেকে যায়, ভোটের বাক্সে মানুষ যে রায় দিয়েছেন সেটা কি একটা নতুন ভবিষ্যতের, একটা নতুন ব্লুপ্রিন্টের জন্য ছাড়পত্র, নাকি বারবার ভাঙা বিশ্বাসের বিরুদ্ধে দেওয়া এটা একটা শেষ সতর্ক বার্তা? উত্তরটা ভবিষ্যতের গর্ভে নয়, আগামী দিনের কাজেই লুকিয়ে আছে। If you want to become a people-centric leader and uplift your constituency, get in touch with blueprintstrategies.ai at mgr@blueprintstrategies.ai or call 08042041602. Purpose Beyond Politics.